21শে এপ্রিল 2006 নেপালে হাজার হাজার মানুষ তাদের রাজার বিরুদ্ধে পথে নামে। তারা রাজতন্ত্র উপড়ে ফেলে গণতন্ত্রের ডাক দেয়। কিন্তু এদিন বিদ্রোহীদের উপর রাজার পুলিশ গুলি চালিয়েছিল। সেদিন 23 জন মানুষের রক্তে নেপালের রাস্তা ভিজে যায়। আর আজ ঠিক 17 বছর পর আবারও নেপাল রক্তাক্ত। তবে আজকের বিদ্রোহ রাজতন্ত্রের বিরুদ্ধে নয়, আজকের বিদ্রোহ নেপালের গণতন্ত্রের বিরুদ্ধে। যে গণতন্ত্র মানুষকে বাক স্বাধীনতা দেয়, অর্থনৈতিক সমতার কথা বলে, সেই গণতন্ত্রই আজ নেপালে ধ্বংসের মুখে। কিন্তু কেন? গত 17 বছরে ঠিক কি এমন হয়েছিল যে নেপালের এই গণতন্ত্রের উপর এত বড় আঘাত নেমে আসলো? 8ই সেপ্টেম্বর 2025 নেপালের যুব সমাজ একটা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে সরকারের সোশ্যাল মিডিয়া ব্যানের উপর। কিন্তু এই শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে ওঠে। 20 জনেরও বেশি মানুষ পুলিশের গুলিতে মারা যায়। আর এরপরেই বিদ্রোহীরা নেপালের পার্লামেন্ট, রাজভবন, প্রধানমন্ত্রীর বাড়ি একের পর এক সব জায়গায় আগুন লাগিয়ে দেয়। আর এই আগুন ধীরে ধীরে সরকারের 5 নিউজ মিডিয়া, এমনকি নেপালের হিলটন হোটেলেও পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপালের এই আন্দোলনের সাথে হিলটন হোটেলের কি সম্পর্ক? আর কেন সরকার হঠাৎ করে এতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করে দিয়েছিল? এর পেছনের আসল কারণ কি ছিল? কিভাবে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ নেপালের ইতিহাসের সবথেকে ভয়ানক আন্দোলন হয়ে উঠল? নেপালের এই সোশ্যাল মিডিয়া ব্যান কি আমেরিকার তরফ থেকে ভারতের জন্য কোনো ওয়ার্নিং ছিল? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। এতক্ষণে আপনারা অনেকেই নেপালের যে আন্দোলন হচ্ছে তার বিষয়ে সবকিছু জেনে গেছেন। তবে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে। তবে আমি চেষ্টা করেছি আমি এবং আমার টিম এমন কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে যেগুলো নিয়ে এখনও পর্যন্ত খুব কম কথা বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আজ নেপালে যা হচ্ছে তার দুটো ভার্সন রয়েছে। একটা হচ্ছে সরকারের ভার্সন, আর একটা হচ্ছে সাধারণ মানুষের ভার্সন। তো চলুন আগে দেখা যাক যে সরকার কি বলছে। ধরুন একদিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন আর উঠে দেখলেন আপনার ফেসবুক কাজ করছে না, ইনস্টাগ্রাম ব্লকড, টুইটার নেই, এমনকি ইউটিউবেও আপনি ভিডিও দেখতে পারছেন না, আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলতে পারছেন না, বা ধরুন বিদেশে আপনার পরিবার থেকে কেউ কাজ করে, সে যে টাকা পাঠাবে তার বিষয়ে আপনি জানতে পারছেন না। আবার কেউ ধরুন ফেসবুকের মাধ্যমে তাদের ব্যবসা চালাচ্ছে, তার ব্যবসাও বন্ধ হয়ে গেছে। আর ঠিক এই জিনিসটাই গত 1 সপ্তাহ ধরে নেপালে হচ্ছে। গত 4 সেপ্টেম্বর নেপালের সরকার হঠাৎ করেই তাদের দেশে 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়। এর মধ্যে ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রায় সব বড় বড় অ্যাপসগুলো ছিল। আর এই ব্যানের কারণ হিসাবে সরকার জানায় যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক ভুল তথ্য ছড়ায়, অনেকেই সরকার বিরোধী কার্যকলাপ চালায়। এই জন্য নেপালের সরকার চায় এই অ্যাপ্লিকেশনগুলো তাদের অন্তত একটা করে অফিস নেপালে ওপেন করুক, বা তাদের কোনো অফিসারকে নেপালে নিযুক্ত করুক, যাতে সরকার তাদের সাথে সরাসরি কথা বলতে পারে। কোনো পোস্ট ডিলিট করা হোক বা নতুন কিছু ব্যান করতে যাতে সরকারের সুবিধা হয়। মানে সরকার এক কথায় এই জিনিসটাকে ন্যাশনাল সিকিউরিটির সাথে জুড়ে দিয়েছিল। তবে এমন কিন্তু নয় যে সরকার রাতারাতি অ্যাপসগুলোকে বন্ধ করে দিয়েছিল। নেপালের সরকার গত 2 বছর ধরে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য কাজ করছিল। এমনকি নেপালের সুপ্রিম কোর্টও জানায় যে হ্যাঁ, এই অ্যাপসগুলোর কোনো অফিসার নেপালে থাকা বাধ্যতামূলক। আর আপনি দেখতে পাবেন আজকের দিনে কিন্তু নেপালের সুপ্রিম কোর্টেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যার পেছনে এটাও একটা বড় কারণ। এবার নেপালের সরকার বারবার এই অ্যাপসগুলোকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু আমেরিকান মেড এই অ্যাপসগুলো নেপালের সরকারের কথায় কোনো রকম পাত্তা দেয় না। আর এই কারণে গত 28শে আগস্ট নেপালের সরকার একটা 7 দিনের আলটিমেটাম দেয়। আর সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়, যদি অ্যাপসগুলো সরকারের কথা না মানে তাহলে অ্যাপসগুলো নেপালে ব্যান হয়ে যাবে। 7 দিন পার হয়ে যায়, কিন্তু এই অ্যাপসগুলো কোনো রকম ভ্রুক্ষেপ করে না। বা বলতে পারেন নেপালের 3 কোটি জনসংখ্যার যে মার্কেট, সেটা হয়তো তাদের কাছে এতটা লাভজনক নয় যে তারা একজন অফিসারকে নেপালে নিয়োগ করবে। ফলে সরকারও তাদের কথা মতো 26টা অ্যাপ্লিকেশন ব্যান করে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে টিকটক চালু থাকে, কারণ নেপাল সরকারের দাবি টিকটক তাদের কথা মতো নিজেদের অফিস নেপালে ওপেন করেছে। আর এই ব্যানের বিরুদ্ধে নেপালে যে জেনজি রয়েছে, মানে যুব সমাজ, তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। আর সেই বিক্ষোভই আজকের দিনে একটা ভয়ানক রূপ নিয়েছে। এবার এটা তো গেল সরকারের কথা, কিন্তু মানুষ কি বলছে চলুন এবার সেই বিষয়ে কথা বলি। নেপালের একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর মাসিক বেতন 60 থেকে 70 হাজার টাকা, যা ভারতীয় টাকায় দাঁড়ায় 44,000 টাকা। অথচ আজকের দিনে আপনি নেপালের নেতা মন্ত্রীদের এবং তাদের আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদের তাদের লাইফস্টাইল বা বিদেশ ভ্রমণ দেখলে শকড হয়ে যাবেন। একের পর এক ডিজাইনার ড্রেস, বিয়েতে কোটি কোটি টাকা খরচ, দামি গাড়ি, দামি রেস্টুরেন্ট, এক কথায় নেপালের মন্ত্রীরা এবং তাদের ছেলে মেয়েরা এক একজন কোটিপতির জীবন কাটায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কোথায় পায়?
কারণ তাদের বেতন তো খুবই কম। এর উত্তর হচ্ছে দুর্নীতি, মানে কারাপশন। নেপালের যুব সমাজের দাবি তাদের এই নেতা মন্ত্রীরা তাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এমনকি নেপালে গত কয়েক মাস ধরে নেপো কিড নামে বেশ কয়েকটা হ্যাশট্যাগও ট্রেন্ড করছিল, যেখানে নেপালের সাধারণ মানুষেরা বেসিক নিডস পূরণ করতে পারছে না, বেকারত্ব বাড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। সেখানেই নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় তাদের লাক্সারি লাইফস্টাইলের পোস্ট দিচ্ছে। মোদ্দা কথা, নেপালের এই যে আন্দোলন, তার পেছনে একটা বড় কারণ হলো এই দুর্নীতি। নেপালের যুব সমাজের দাবি, এই মুহূর্তে সরকার অলরেডি নিউজ মিডিয়ার মুখ বন্ধ করে রেখেছে, আর তাদের প্রতিবাদের একমাত্র রাস্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর এই কারণে সরকার সেই বাক স্বাধীনতাকেও কেড়ে নেওয়ার জন্য এই ব্যান লাগিয়েছে। দুর্নীতি ছাড়াও এখানে আরও একটা কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। 2008 সালে নেপালে রাজতন্ত্রের পতন হয়, শুরু হয় গণতন্ত্র, কিন্তু এরপর থেকে কখনোই নেপালে কোনো স্টেবল গভর্নমেন্ট ছিল না। গত 17 বছরে 13 বার এখানে সরকার বদলেছে, যে কারণে নেপালের যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই কাজে বারবার বাধা এসেছে। ফলে মানুষ যে আশা নিয়ে গণতন্ত্র এনেছিল তার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। গত 8ই সেপ্টেম্বর নেপালের একটা এনজিও হামি নেপাল এই সোশ্যাল মিডিয়া ব্যানের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলে। তারা ডিসকর্ড এবং টিকটকের মাধ্যমে এই আন্দোলনের কথা নেপালে ছড়িয়ে দেয়। সেই মতো নেপালের রাজধানী কাঠমান্ডুর মাইতিক মান্ডালাতে সবাই জড়ো হয়। যারা জড়ো হয়েছিল তাদের বেশিরভাগই ছিল স্কুল এবং কলেজের স্টুডেন্ট, যাদের জন্ম হয়েছিল ইন্টারনেটের যুগে, মানে 1997 থেকে 2010-এর মধ্যে। এই জেনজিরা এদিন শান্তিপূর্ণ প্রতিবাদ নিয়ে এগোতে থাকে নেপালের পার্লামেন্টের দিকে। আর বলা হচ্ছে যে এই আন্দোলনকারীদের মধ্যে কিছু উস্কানিমূলক ব্যক্তিরা ঢুকে পড়েছিল, যারা এই আন্দোলনকে একটা ভয়ানক রূপ দেয়। যখনই পুলিশের ব্যারিকেড এই প্রোটেস্টারদের আটকায়, তখন দুই পক্ষের মধ্যে ক্ল্যাশ হয়। এতেই পুলিশ জল কামান ব্যবহার করে, এরপর রবার বুলেট, টিয়ার গ্যাস আর শেষ পর্যন্ত অরিজিনাল বুলেটের ব্যবহার হয়, যাতে এখনো পর্যন্ত কমপক্ষে 30 জন পুলিশের গুলিতে মারা গেছে, যেটা নেপালে একটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আর এরপরেই আন্দোলন আরও তীব্র আকার নেয়। সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্টে বেশ কিছু প্রোটেস্টার ঢুকে পড়ে। আর এরপর যা হয়েছিল তা ভীষণই শকিং ছিল। একের পর এক সরকারি বিল্ডিং, যেগুলো নেপালের জনগণের ট্যাক্সের টাকাতে তৈরি হয়েছে, সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে জেনজিদের দাবি যে তারা এই বিল্ডিংগুলোতে আগুন লাগায়নি, বরং তাদের আন্দোলনকে কেউ বা কারা হাইজ্যাক করে নিয়েছে। আর এরপর যা হয়েছে মোটামুটি আপনারা সবাই জানেন, যে নেপালের প্রধানমন্ত্রী তিনি রিজাইন করে দিয়েছেন নিজের পদ থেকে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যে আগুনে পুড়ে তার ওয়াইফ মারা যান। এছাড়া বাকি মন্ত্রীদের রাস্তায় দৌড় করিয়ে কাউকে আবার নগ্ন করে মারধর করা হয়। শেষ পর্যন্ত আর্মি এসে এই মন্ত্রীদের উদ্ধার করে। এমনকি এই সুযোগে নেপালের জেল থেকে প্রায় 13,000 কয়েদি পালিয়ে যায়। কাঠমান্ডুর একটা নামকরা হোটেল হিলটনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার এই হোটেলে আগুন লাগানোর বিষয়টা কিন্তু একটু সন্দেহজনক মনে হয়, কারণ এর সাথে সরকারের আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক দেখা যায় না। কিন্তু আমি যখন এই বিষয়টা রিসার্চ করি, তখন কয়েক মাস আগের একটা আর্টিকেল দেখতে পাই, যেখানে বলা হচ্ছে এই হিলটন হোটেলকে যে ম্যানেজ করে শঙ্কর গ্রুপ, এই শঙ্কর গ্রুপ 2025 সালে দিলভূষণ পাঠক নামে একজন নামকরা সাংবাদিকের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছিল, যেখানে সাংবাদিক জানিয়েছিল এই হোটেলের একটা বড় শেয়ার রয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেবুয়া তার ছেলে জয়বীর দেবুয়ার কাছে। আর এই হোটেল তৈরির জন্য জয়বীর দেবুয়া নিজের দুর্নীতির টাকা ব্যবহার করেছিলেন। বলতে পারেন গত কয়েক মাস ধরেই নেপালের দুর্নীতির সাথে এই হোটেলের নাম বারবার উঠে আসছিল। ফলে যখনই নেপালের আন্দোলন হিংস্র রূপ নেয়, তখনই সরকারি ভবনের পাশাপাশি এই হিলটন হোটেলকেও টার্গেট করা হয়। এবার আপাতত যা জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং তারপর সেখানে যেমনভাবে ইন্টারিম গভর্নমেন্ট শুরু হয়, তেমনভাবে নেপালেও একটা ইন্টারিম গভর্নমেন্ট চালু হবে, যেটাকে লিড করবেন 73 বছর বয়সী সুশীলা কার্কি, যিনি নেপালের প্রথম মহিলা বিচারপতি। আর বলা হচ্ছে জেনজিরাই তাকে অনুরোধ করেছে নেপালের সরকারকে লিড করতে। এবারে সুশীলা কার্কির ব্যাপারেও কিন্তু কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, যার মধ্যে একটা তো আপনাদেরকে বললাম যে ইনি ছিলেন নেপালের প্রথম মহিলা বিচারপতি। এছাড়াও 2017 সালে তিনি নেপালে হওয়া দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু কড়া স্টেপ নিয়েছিলেন। এমনকি নেপালের একজন মন্ত্রীকে তিনি জেলেও পাঠিয়েছিলেন। আর এই মন্ত্রীকে জেলে পাঠানোর পরেই নেপালের পার্লামেন্টে সুশীলা কার্কির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসা হয়, মানে তাকে বিচারপতির পদ থেকে সরিয়ে ফেলা হয়। আশা করি এই একটা ঘটনা থেকে বুঝতে পারছেন যে বিগত কয়েক বছর ধরে
নেপালের সরকারে যেই ক্ষমতা থাকুক না কেন, তারা এক প্রকার জোট বেঁধে দুর্নীতি করেছে এবং একে অপরের দুর্নীতিকে সাপোর্ট করেছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে মানে 11ই সেপ্টেম্বর নেপাল কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছে। আর্মি পুরো দেশ জুড়ে কারফিউ জারি করেছে, আর যে জেনজিরা গোটা নেপাল জুড়ে ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, আজ তারাই নেপালের রাস্তা পরিষ্কার করছে। তারা হাতে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল? কারণ কারাপশন তো অনেক দেশেই হয়। তাই প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ মানুষের ক্ষোভ ছিল, নাকি এটা কোনো বিদেশি শক্তির চক্রান্ত ছিল? এর উত্তর বুঝতে গেলে আমাদের জানতে হবে যে আজকের দিনে নেপালের এই খারাপ পরিস্থিতিতে বা নেপালে যে সরকার ছিল তা যদি বদলে যায়, তাহলে সব থেকে বেশি লাভবান কারা হবে? প্রথমেই আসে নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাহ। এই বছরেরই মার্চ মাসে নেপালে একটা বড়সড় প্রোটেস্ট হয়েছিল। হাজার হাজার মানুষ নেপালের রাস্তায় জ্ঞানেন্দ্র শাহের হয়ে পথে নেমেছিল, যেখানে দাবি উঠেছিল নেপালের গণতন্ত্র সরিয়ে আবারও সেখানে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হোক। আর এরও কারণ ছিল দেশের খারাপ অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং কারাপশন। যেমন ধরুন, নেপালে যখন এই প্রোটেস্টটা হচ্ছিল তখন কুলরাজ শ্রেষ্ঠা নামে একজন জানান যে আমি 2006-এ নেপালে রাজার বিরুদ্ধে পথে নেমেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি। তো অনেক এক্সপার্টরা মনে করছেন যে নেপালে বর্তমানে যা হচ্ছে তা হয়তোবা নেপালের রাজাকে মানে জ্ঞানেন্দ্র শাহকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার একটা চেষ্টা। তবে নেপালের কনস্টিটিউশন অনুযায়ী এই কাজটা কিন্তু মোটেই সহজ হবে না, কারণ নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে নেপালের পার্লামেন্টের পূর্ণ সহমত চাই। এবার এটা ছাড়া আরও একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে বিদেশি শক্তি। 2011 সালে আরব দেশগুলোতে একের পর এক বিদ্রোহ শুরু হয়েছিল। সেখানে দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই আরব দেশগুলোতে প্রোটেস্ট হয়, আর এটাকে বলা হয় আরব স্প্রিং। কিন্তু পরে জানা যায় এই আরব স্প্রিং এর পেছনে ছিল আমেরিকার ষড়যন্ত্র। আর এই যে আরব স্প্রিং হয়েছিল, এর সাথে কিন্তু এই সাউথ ইস্ট এশিয়ায় যে জেনজি মুভমেন্ট হচ্ছে তার কিন্তু খুব বড় একটা মিল রয়েছে। আপনি খেয়াল করে দেখতে পাবেন এই মুহূর্তে যে কটা দেশে মুভমেন্ট হচ্ছে, প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু প্রায় একই রকম। যেভাবে বাংলাদেশের পার্লামেন্টে ভাঙচুর হয়েছে, একইভাবে শ্রীলঙ্কা এবং নেপালেও হচ্ছে। তো এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে এর পেছনে কি কোনো বহির্বিশ্বের হাত থাকতে পারে? কেপি ওলি মানে যিনি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন কমিউনিস্ট লিডার এবং চীনের একজন খুব বড় মাপের সাপোর্টার ছিলেন। অন্যদিকে নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আর এই অবস্থায় নেপাল যদি অশান্ত হয়ে যায়, তাহলে সব থেকে বড় চাপ চীন এবং ভারতের উপরেই আসবে। আর আপনারা জানবেন যে এই মুহূর্তে ভারত এবং চীন দুজনের সাথেই আমেরিকার একটা ট্রেড ওয়ার চলছে। আবার যে এনজিও এই প্রোটেস্টটাকে কন্ডাক্ট করেছিল মানে হামি নেপাল, সেই এনজিওকে যারা টাকা দেয়, যারা ফান্ডিং দেয়, তাদের সাথে আমেরিকার একটা লিঙ্ক পাওয়া গেছে। আর এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে আজকের দিনে যেটা বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, সেটা কি ভবিষ্যতে আমাদের ভারতে হতে পারে? দেখুন, ভারত আকারে বিশাল। ভারতের মোট 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে। এই প্রত্যেকটা রাজ্যে নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। এমনকি 1947 সাল থেকে 2025 পর্যন্ত ভারতে যখনই ভোট হয়েছে, খুবই শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছে। নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো রাজনৈতিক অস্থিরতা ভারতের ইতিহাসে কখনো হয়নি। এর প্রধান কারণ হচ্ছে ভারতের মানুষ এখনও গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভারতের সংবিধানের উপরেও বিশ্বাস রাখে। তো বলতে পারেন ভবিষ্যতে ভারতে এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে নেপালে যেভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে, এটা কিন্তু আমাদের ভারতের জন্য ভীষণই কনসার্নিং। আজকের দিনে যেভাবে আমেরিকা এবং ভারতের সম্পর্ক খারাপের দিকে এগোচ্ছে, তাতে যদি আগামীকাল ভারত সরকার আমেরিকাকে চাপে ফেলতে সোশ্যাল মিডিয়া ব্যান করতে চায়, সেটা কিন্তু সহজ হবে না। কারণ আজকের দিনে ভারতের নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসই নেই। আমরাও পুরোপুরি আমেরিকার উপরেই নির্ভরশীল। আর নেপালের মতো আজ আমরাও এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিবাদের রাস্তা হিসাবে বেছে নিয়েছি। তাই এই মুহূর্তে আমাদের ভারতের উচিত নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপস তৈরি করা। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। আচ্ছা, আপনার কি মনে হয়, নেপালের এই আন্দোলন কি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, নাকি এর পেছনে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র ছিল? কমেন্ট বক্সে সেটাও জানান। এই বিষয়ে যদি আর কোনো ডিটেলস পাওয়া যায় যেগুলো নিয়ে ভিডিওতে কথা বলা যেতে পারে, তাহলে আমি অবশ্যই নতুন ভিডিও বানাবো। নেপালের মতো এরকম বিধ্বংসী এক আন্দোলন হয়েছিল ইউরোপের এক দেশ রোমানিয়ায়, যেখানে সেই দেশের ডিক্টেটরকে লাইভ টিভিতে হত্যা করা হয়েছিল। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।